স্পেসিফিক্যালি আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং সাবজেক্টটার দিকে যদি আমরা তাকাই এবং 2018 সাল থেকে লাস্ট সেশন পর্যন্ত যে ইয়ার কোশ্চেন গুলা ছিল সেগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, যেটা আমরা দেখতে পাই এখানে সবচেয়ে বেশি মার্ক এবং কনসিস্টেন্টলি প্রতিবারই আসতেছে, সেটা হলো যে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটা থেকে 25 থেকে 30 মার্ক আসতেছে। এটা ছাড়া কখনো কোনো কোশ্চেন হচ্ছে না। এবার তো এখান থেকে আরো ফরেন ফরেন সাবসিডিয়ারি সহ হিসাব করলে এই লাস্ট সেশনে এটা থেকে প্রায় 50% মার্ক এই টপিক্স থেকে আসছে। 45 থেকে 50% মার্কস এই টপিক্স থেকে আসছে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে লাস্ট সেশনে। আর কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা একদম খুবই ন্যারো একটা সিলেবাস, খুবই ছোট সিলেবাস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 26% লাস্ট 14 ইয়ার্স এর ইয়ার কোশ্চেন যদি আমরা দেখি তাহলে ওয়েট ক্যারি করে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে। সেকেন্ড লার্জেস্ট যে এরিয়াটা হলো সেটা হলো যে অ্যাকাউন্টিং অফ নন কারেন্ট অ্যাসেট, হুইচ মিন্স IAS 16, 20, 23, 38, 40, IFRS 5। এই এরিয়া থেকে অলমোস্ট প্রতিটা সেশনেই কোশ্চেন আসে। থার্ড যেটা হলো যে সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সিঙ্গেল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা, সেটাও রেগুলারলি আসে। থার্ড যেটা যেটা আমরা অনেকেই ওটাকে নেগলেক্ট করি, খুব বেশি একটা ইম্পর্টেন্স দিই না, বাট খুব ইম্পর্টেন্ট এরিয়া এবং যেখান থেকে ইজিলি 10 to 20 মার্কস ইজিলি আনসার করা যায়, সেটা হলো যে থিওরিক্যাল পার্ট যেটা আছে, ফ্রেমওয়ার্ক, IS 1, IFRS S1, S2, ইথিক্যাল এন্ড আদার্স, যে সাবজেক্ট যে বিষয়টা আছে এখান থেকে প্রতিটা সেশনে আপনার কি আছে মার্কস ক্যারি করে। এরপরে লাস্ট কয়েকটা সেশনে ডেফার্ড ট্যাক্স নিয়ে অনেক কোশ্চেন আসছে, IAS 12 সেটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়াও IAS 8, 10, 24, 37 এটাও প্রফেশনাল লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এরপরে আমরা যেটা দেখি IAS 2 ইনভেন্টরি, এটা একদম ছোট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আপনারা এতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেখার পরে ভয় পাওয়ার কিছু নাই। কিছু কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে যেখান থেকে আপনাকে 2-3টা সেন্টেন্স বা 2-3টা ওয়ার্ড মনে রাখলে আপনার ও রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন আনসার করা পসিবল। মানে পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস থেকে আপনাকে হয়তো বা মনে রাখতে হবে পরীক্ষা কোশ্চেন সলভ করার জন্য 4-5টা ওয়ার্ড। মানে অনেক বেশি পড়ালেখা করতে, আসলে আমরা যদি স্মার্টলি পড়ালেখা করি খুব বেশি পড়ালেখা আসলে নাই। যেমন আমি এই পেজে থাকা অবস্থায় বিভিন্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো সম্পর্কে একটু আলোচনা করি, যাদের আগে থেকে প্রিপারেশন আছে তারা রিকল করতে পারবেন। ফর এক্সাম্পল IAS 2, IAS 2 তে আপনাকে কি জানতে হবে? IAS 2 তে আপনাকে ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথড দুটা, একটা হলো যে FIFO অথবা EPCO। লিফো মেথড কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি করে না, অ্যালাউ করে না। লাইফো যেটা বলি না কেন, এটা কি করে না, অ্যালাউ করে না। তাহলে আপনাকে এখানে FIFO অথবা EPCO এই দুটো ওয়ার্ড আমি মনে রাখলাম। সেকেন্ড যে জিনিসটা মনে রাখতে হবে, আপনাকে অ্যাবনর্মাল লস এবং নর্মাল লস, এই দুটোর ডেফিনেশনটা আপনাকে বুঝতে হবে। অ্যাবনর্মাল লস বলতে বোঝাচ্ছে ফর এক্সাম্পল আপনার গুডস বা ইনভেন্টরি চুরি হয়ে গেল, এটা একটা অ্যাবনর্মাল লস। অথবা প্লাড হইলো, অথবা ফায়ার হইলো, আগুনে নষ্ট হইলো। এই লসটা কিন্তু আপনার ইনভেন্টরি রেজিস্টার থেকে কোয়ান্টিটিও ডিডাক্ট হবে, ভ্যালুও ডিডাক্ট হবে। তার মানে আপনার ক্লোজিং ইনভেন্টরিতে এটার ভ্যালুটা অ্যাডজাস্ট হবে না, এটা ইস্যু হয়ে যাবে। আপনি যখন এটা ডিডাক্ট করবেন, ভ্যালুও ডিডাক্ট করবেন, কোয়ান্টিটিও ডিডাক্ট করবেন, তাহলে কেরিং যেটা আমার বছর শেষে যে ইনভেন্টরিটা থাকবে সেটার ভ্যালুটা ওভারস্টেটেড হবে না। কিন্তু আপনার যদি ময়েশ্চার লস হয়, ময়েশ্চার লস বলতে বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল চা পাতা আপনার অথবা আদা আপনার ন্যাচারাল কারণে আপনার কি হয়ে গেল, ওয়েট লস করে ফেললো। এই যে লসটা, সেখানে শুধুমাত্র কোয়ান্টিটি রিডিউস হবে, কি লস হবে না, প্রাইসে কোনো অ্যাডজাস্টমেন্ট আসবে না। তখন কি হবে, কোয়ান্টিটি যখন কমে যাবে, প্রাইসটা যখন ঠিক থেকে যাবে, তখন পার ইউনিট কস্টটা বেড়ে যাবে। তার মানে কি, ইনভেন্টরির ভ্যালুটা বেড়ে যাবে, ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি ওই লসটাকে পরের বছরে নিয়ে যাবে, প্রপোর্শনেটলি পরের বছর নিয়ে যাবে ক্যারি করি, সে এই বছরের ক্লোজিং ইনভেন্টরি পরের বছর ওপেনিং ইনভেন্টরি হিসেবে নিয়ে যাবে। তাহলে এই যে বিষয়টা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে, আর কি কি কস্ট ইনভেন্টরির সাথে যোগ হবে, কোন কোন কস্ট
ইনভেন্টরির সাথে যোগ হবে না। এটা আরেকটা জিনিস হলো যে ফিক্সড কস্ট গুলা যখন অ্যাবজর্ব হবে তখন ফর ইউজ আওয়ার বা ফর ইউজ কোয়ান্টিটি দিয়ে ভাগ না হয়ে স্ট্যান্ডার্ডস ক্যাপাসিটি, স্ট্যান্ডার্ডস আওয়ার যেটা আছে সেটা দিয়ে ফিক্সড কস্টকে কি করতে হবে, ডিভাইড করে পার ইউনিট কস্টের সাথে অ্যাড করতে হবে। এই তিনটা ওয়ার্ড ছাড়া IS 12 থেকে পরীক্ষায় আসার মতন আর কোনো কোশ্চেন নাই। এই তিনটা সেন্টেন্স যদি আপনি জানেন, তিনটা ওয়ার্ড যদি জানেন, তাহলে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শেষ, IS 2 শেষ। আপনাদের কি মনে হয় যাদের IS 2 পড়া আছে, আমি যে আলোচনা করছি এর বাইরে এক্সামে আসার মতন আর কোনো টপিকস আছে? কে বলেন তো। আরেকটা জিনিস আছে, সেটা হলো যে IS 2 তে যে FIFO অথবা EPCO যে মেথড, সেই মেথডের এটা কি অ্যাকাউন্টিং এস্টিমেট নাকি অ্যাকাউন্টিং পলিসি? তো এই জিনিসটা আসলে 2 তে কভার করে না, সেটা IS 8 এ কভার করে, বাট এটা IS 2 এর টপিকস। তাহলে এই যে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর সাথে আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর রিলেশনও আছে। আপনি যখন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস করে ফেলবেন, অন্য অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর বিভিন্ন বিষয়ে পড়া হয়ে যাবে। তো আপনারা ইয়ার কোশ্চেন সলিউশন না করে আপনারা যদি কনসেপ্ট বেস নিজেদেরকে কি করেন, ক্লিয়ার করেন একদম কনসেপ্ট। আমি এখন তো কোনো প্রিপারেশন নেই না, আমি অফিস থেকে আসছি আপনাদের সাথে কথাগুলো বলতেছি, আমি IS 2 সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্যান্টলি বলতেছি। আপনাদেরকে এরকম একটা কি থাকতে হবে, কনফিডেন্স যখন গ্রো করবে আপনি পরীক্ষার হলে সলভ করতে পারবেন যে কোনো কোশ্চেন। উজ্জ্বল, আপনি সবাইকে একটু ইয়া করেন তো, আনমিউট করেন তো, সবাই বলুক IS 2 সম্পর্কে এডিশনাল আর কোনো কিছু আছে কিনা, সবাই কি জানে। আমি একটু জাস্ট এমনি জাস্ট শেয়ার করার জন্য, একটু অনেকের হয়তো বোরিং হয়ে যাচ্ছে। সবাই আনমিউট করে আছে, জাস্ট মাইকটা অন করে কথা বললেই হবে। হুম। না ভাই, এর বাইরে আর কিছু নাই, মানে আপনি যা বলছেন এর বাইরে আর কিছু নাই। যাদের প্রিপারেশন আছে তাদের কাছে কি মনে হয় এর বাইরে কিছু আছে? তাহলে এখানে এই একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে আপনাকে ওয়ার্ড মনে রাখতে হচ্ছে কয়টা, সর্বোচ্চ 5টা, সেন্টেন্সও না, ওয়ার্ড। কি বলেন হারুন জনি ভাই? জি ভাই, জি ভাই। যেমন IS 8, যাদের প্রিপারেশন আছে তাদের সাথে আমি জাস্ট নলেজ শেয়ার করতেছি। যেমন IS 8 কি, চেঞ্জিং অ্যাকাউন্টিং এস্টিমেট পলিসি এন্ড ইরর্স না হারুন ভাই? ঠিক ঠিক আছে তো? হ্যাঁ, জি, IS 8 জি, জি জি যেমন অনেকে কোনগুলো অ্যাকাউন্টিং পলিসি কোনগুলো অ্যাকাউন্টিং এস্টিমেট এটা নিয়ে কি করে কনফিউজড হয়ে যায়। তো এখানে আমি জাস্ট দুইটা, পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে আমি 3টা ওয়ার্ড মনে রাখছি, 3টা ওয়ার্ড, পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা শেষ, আমি আর এখানে কিছু পড়ি না। 3টা ওয়ার্ড, একটা হলো যে ম্যাটার অফ চয়েস, সিলেকশনের বিষয় আসলো। ফর এক্সাম্পল আপনারা যারা ছেলে, আপনারা পাত্রী দেখেন, একটা দুটো তিনটা, এটা বিয়ে করবো না, এটা বিয়ে করবো না, এটা বিয়ে করবো, এটা ম্যাটার অফ চয়েস। ম্যাটার অফ কি, চয়েস। যেখানে ম্যাটার অফ চয়েস থাকবে সেটা হবে পলিসি। ফর এক্সাম্পল একটা কোম্পানি, সে FIFO অথবা EPCO এই দুইটা মেথডের ভিতর যে কোনো একটা মেথডে সে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে পারে, এটা তার ম্যানেজমেন্টের জন্য ম্যাটার অফ চয়েস নাকি জাজমেন্ট? আপনাদের কাছে কি মনে হয়, এটা কি চয়েসের বিষয় নাকি জাজমেন্টের বিষয়? হারুন জনি চয়েসের বিষয় ভাই, চয়েসের বিষয়, চয়েসের বিষয়। ফর এক্সাম্পল আপনি যদি যারা IFRS 15 পড়ছেন, রেভিনিউ পড়ছেন, রেভিনিউর ক্ষেত্রে যেসব রেভিনিউ গুলো পারফরম্যান্স অব্লিগেশন ওভার দ্য পিরিয়ডে রিকগনিশন করতে হয়, ওভার দ্য পিরিয়ড, সেক্ষেত্রে আপনি চাইলে ইনপুট মেথড অথবা আউটপুট মেথড। ইনপুট মেথড বলতে কি বোঝায়, আপনার লেবার আওয়ার অথবা আপনার টোটাল কস্ট বা বাজেট, এইসব বিষয়ের উপর আপনি চাইলে কি করতে পারেন, এই রেভিনিউটা রিকগনিশন করতে পারেন। অথবা আউটপুট মেথড বলতে বোঝাচ্ছে আপনার সার্ভেয়ার সার্টিফিকেট অথবা আদার্স। এই যে ম্যানেজমেন্টের ইনপুট মেথড অথবা আউটপুট মেথড, এটা কি ম্যাটার অফ চয়েস নাকি ম্যাটার অফ জাজমেন্ট? আপনাদের কাছে এটাও চয়েস, এটাও চয়েস, এটাও চয়েস। আপনি আইদার আছে, আপনি আইদার ইনপুট মেথড অর ইনপুট মেথড। এখানে বলা নাই যে ফর এক্সাম্পল আপনার ফিক্সড অ্যাসেটে অনেকে মনে করে এটা একটা ডেপ্রিসিয়েশন, এটা কি পলিসি নাকি এটা একটা এস্টিমেট, এটা কি ম্যাটার অফ চয়েস নাকি ম্যাটার অফ জাজমেন্ট? আপনাদের কাছে কি মনে হয়? আনোয়ার পারভেজ ভাই?
ফিক্সড অ্যাসেটের জাজমেন্ট এস্টিমেটেড ইউজফুল লাইফ, এটা জাজমেন্ট, হ্যাঁ, এস্টিমেটেড ইউজফুল লাইফ অথবা আপনার অথবা অ্যাসেট, আপনার রেসিডিউয়াল অ্যাসেটটা ভ্যালুটা কত হতে পারে, এটা আমি জাজমেন্ট করব। জাজমেন্ট করতেছি, অথবা আপনার অ্যাসেটটা আপনার সাথে কিভাবে বিহেভ করবে। আপনি কি এটা থেকে ইকোনমিক বেনিফিট যেটা পাবেন সেটা কি ওভার দ্য পিরিয়ডে ইকুয়ালি পাবেন, নাকি এটার ইকোনমিক বেনিফিটটা কমান্বয়ে কমতে থাকবে। ফর এক্সাম্পল একটা বিল্ডিং এ আপনারা যদি এই বছর 5 তলা থাকে, 5টা রুম যদি করতে পারেন, বা পরের বছর কি রুম কমে যাবে? রুম তো কমবে না, তাই না? একটা গাড়িতে পরের বছর কি সিট কমে যাবে? না আপনাদের কাছে ভাইয়া, কি মনে হয় হ্যাঁ, কমবে? রুম না কমবে না ভাইয়া। তাহলে এটার প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট আমি ইকুয়ালি পাবো না? জি ইকুয়ালি পাবো। ইকুয়ালি পাবো। তাহলে এখানে কি মেথড হবে? স্ট্রিট লাইন মেথড হবে না? জি স্ট্রেট লাইন মেথড। আর কিছু কিছু অ্যাসেট আছে যেটার হয়তো বা রিডিউসিং ব্যালেন্স মেথডে হয়, বাট রিডিউসিং ব্যালেন্স মেথডে অ্যাসেট গুলোকে জাস্টিফাই করাটা অনেক টাফ। মানে ইকুয়ালি স্ট্রিট লাইন মেথডটা অনেক ইজি, এই কারণে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মানে মেজরিটি ক্ষেত্রে স্ট্রিট লাইন মেথডটাকে কি করতে বলে, ফলো করতে এনকারেজ করে। যদিও বাংলাদেশে ইন প্র্যাকটিস অনেকে ট্যাক্সে যে রেট আছে সেই রেট অ্যাকাউন্টিং ও একই রেট দেয়, সেটা ডিফারেন্স ইস্যু, সেটা আমরা এখানে আলোচনা করব না। আমরা যখন অ্যাকাউন্টিং পড়বো তখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস নিয়ে পড়বো, ট্যাক্সে কি হবে না হবে এই জাতীয় বিষয় নিয়ে কনফিউজড হবো না। কি বলতে বুঝছেন? আচ্ছা, যেটা মূল আলোচনায় ফেরত আসি আমরা। এই যে আমরা আলোচনা করলাম ডেপ্রিসিয়েশন, এখানে ছিল কি জাজমেন্ট। জাজমেন্ট মানে হলো যে এটা এস্টিমেট। এটা কি এস্টিমেট? এস্টিমেট মানে প্রসপেক্টিভ ইমপ্লিকেশন, আর পলিসি মানে রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন। কি রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন? তাহলে আপনি দুটো ওয়ার্ড মনে রাখলাম, ম্যাটার অফ চয়েস, ম্যাটার অফ জাজমেন্ট, প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ। আইএস 8 শেষ। বলেন শেষ কিনা? আনোয়ার পারভেজ ভাই, ভাইয়া কোনটা প্রসপেক্টিভ আর কোনটা রেট্রোস্পেক্টিভ আর একটু বললে ভালো হতো। যেটা এস্টিমেট, এস্টিমেট মানে আপনি মনে করছিলেন আপনার এই অ্যাসেটটা 5 বছর যাবে, পরবর্তী দেখলেন যে আপনার এই অ্যাসেটটা 2 বছর ইউজ করার পরে দেখলেন যে আরো 5 বছর যাবে। তাহলে আপনি তো ডেপ্রিসিয়েশন অলরেডি 2 বছরে চার্জ করে দিচ্ছেন, আপনার ক্যারিং ভ্যালু যেটা আছে সেটা আপনার আগের এস্টিমেট অনুযায়ী আর 3 বছরে চার্জ হওয়ার কথা। জি 2 বছর পরে গিয়ে দেখলেন যে এটা আরো 5 বছর যাবে। তাহলে এটা যে ক্যারিং ভ্যালু যেটা থাকবে, সেই ক্যারিং ভ্যালুকে 5 দিয়ে ভাগ করে প্রসপেক্টিভলি, মানে আগামী বছরগুলোতে যে ক্যারিং ভ্যালুটা থাকবে সেটা আবার, আর আগে যেটা হয়েছে সেটা কোনো চেঞ্জ করা যাবে না, রিটেন আর্নিংসে কোনো চেঞ্জ করা যাবে না। এটা প্রসপেক্টিভ ইমপ্লিকেশন। কি বলছো বুঝছেন? জি ভাইয়া। কিন্তু ইনভেন্টরি যেটা পলিসি চেঞ্জ যদি হয়, আপনি এই বছর যদি FIFO থেকে অ্যাপকোতে যান, তাহলে আপনাকে আগের বছরের যে ক্লোজিং ইনভেন্টরি ছিল সেটাকেও রিভ্যালুয়েশন করে কি করতে হবে, FIFO থেকে অ্যাপকোতে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি। তাহলে সেটা হচ্ছে ভাই রেট্রোস্পেক্টিভ হবে। ইমপ্লিকেশন। তাহলে যেটা ম্যাটার অফ চয়েস সেটা কি পলিসি, পলিসি মানে রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন। যেমন ইনপুট আউটপুট মেথড, আপনি এবার বললেন যে আপনি রেভিনিউটা ইনপুট মেথডে করবেন না, আউটপুট মেথডে করবেন। তাহলে আপনি এতদিন পর্যন্ত যে রেভিনিউ গুলো রিকগনিশন করছেন সেগুলোকেও কারেক্ট করে আসতে হবে। জি ভাইয়া। ক্লিয়ারলি বুঝছেন জিনিসটা? জি জি বুঝতে পারছি ভাইয়া। তাহলে এই যে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো যখন পড়বেন, সবগুলো যখন জানবেন, এই যে রেভিনিউর সাথে কার সাথে একটা সম্পর্ক আছে? IS 8 এর একটা সম্পর্ক আছে না? জি 2 এর সাথে আবার IS 8 এর একটা সম্পর্ক আছে না? জি ভাইয়া। আবার 15 এর সাথে 37 এর একটা সম্পর্ক আছে না? আর সেক্ষেত্রে 37 ভাইয়া ওই যে ওয়ারেন্টিস, কন্টিনজেন্ট ওয়ারেন্টিস, ওয়ারেন্টিস। জি ভাইয়া। রেভিনিউর সাথে আইফআরএস 15 এর সাথে 37 জি ভাইয়া। একটা সম্পর্ক আছে না? জি আবার 37 এর সাথে IS 16 এর একটা সম্পর্ক আছে না? জি প্রপার্টি আচ্ছা, দেখে কে বলতে পারে এটা? 16 এর সাথে 37 ডিসমেল্টিং কস্ট, আচ্ছা ডিসমেল্টিং কস্ট মনে পড়তেছে কারো যারা পড়ালেখা করছেন? আপনি একটা বিল্ডিং করলেন, লিজ, সাইট রিস্টোরেশনটা আর কি না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই যে আপনি যখন পড়বেন কনসেপচুয়ালি, যখন বিল্ড আপ হবে, যখন অ্যাকাউন্ট এত মজা লাগবে আপনার কাছে, এবং আপনি পরীক্ষার হলে যাবেন, আপনি একদম শিওর আপনি এবার পাস করবেন। আপনার কাছে মনে হবে, আপনার কাছে যে এবার মনে হবে আপনি এবার পাস করবেন, সেবার আপনি পাস করবেনই। আইসিবির কারো আপনাকে ফেল করানোর ক্ষমতা নাই।
আপনার কাছে কি আমার এই কথাটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে? আপনি যদি মনে করবেন আপনি এবার পাস করবেন, সেবার আপনাকে ফেল করানোর কেউ নাই। জি ভাইয়া, হ্যাঁ, এটা বিশ্বাস করি ভাইয়া। আচ্ছা, এটা এই জাতীয় আপনাদেরকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আচ্ছা, যাও, বোরিং লাগতেছে মনে হয় অনেকের কাছে। না ভাইয়া, না ভাইয়া, ঠিক আছে। না বোরিং লাগতেছে না। আচ্ছা, জাস্ট আমরা একটু মজা করলাম। এই যে দেখেন, আমি এখানে যখন তাকাচ্ছি আমার কাছে প্রতিটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আমি এখন মনে করতে এই যে 2 এর ভিতর কি কি আছে, 8 এ কি আছে, 10 এ কি আছে, 24 এ কি আছে, 37 এ কি আছে, 12 এ কি আছে। 12 নিয়ে আমার একটা রিসার্চ আছে। 12টা বাংলাদেশে, কিন্তু 12 নিয়ে আপনি বাংলাদেশের ট্যাক্সেশনটা একটু ডিফারেন্স, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড ট্যাক্সেশন প্র্যাকটিস, বাংলাদেশে একটু ডিফারেন্স, তাই না? আপনার শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাইয়া, জি। তো এটা নিয়েও আমার একটা স্টাডি আছে, আপনাদের সাথে যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় আমরা নলেজ শেয়ার করব। তারপরে 16, 20, 23, 38, 40, 55 এই সবগুলোকে আমি একসাথে পড়ি। সবগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আমি একসাথে পড়ি। সবগুলো নন কারেন্ট অ্যাসেট। আপনি যদি ব্যালেন্স শিটের উপরে তাকান, সবার উপরে কি নন কারেন্ট অ্যাসেট না? ব্যালেন্স শিটের উপরে তাকালে নন কারেন্ট অ্যাসেট, তারপরে আমরা WIP ইনটেনজিবল অ্যাসেট যদি থাকে, গুডউইল যদি থাকে, তারপরে ইনভেস্টমেন্ট যদি থাকে, ইনভেস্টমেন্ট মানে হলো যে IFRS 9। এইভাবে যদি আপনি ব্যালেন্স শিট বেসিসে যদি আপনি আগান, আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো যদি পড়েন, অনেক বেশি পড়ালেখা আসলে অ্যাকাউন্টিং এ নাই। আপনারা এটাতে এত বই পান বা অনেক কম পড়ালেখা। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস FM এর সাথে কম্পেয়ার করলে, ট্যাক্সের সাথে কম্পেয়ার করলে, ল এর সাথে কম্পেয়ার করলে আমি মনে করি অনেক ছোট একটা সিলেবাস অ্যাকাউন্টিং, কর্পোরেট রিপোর্টিং এন্ড অ্যাকাউন্টিং অনেক ছোট সিলেবাস। ভাই এখান থেকে স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা একটু বলতেন প্লিজ। হ্যাঁ, এই যেগুলো IAS 16 এর সাথে রিলেভেন্ট নন কারেন্ট অ্যাসেটের সাথে একটু আবার যদি একটু কাইন্ডলি বলতেন। আমার প্রেজেন্টেশনটাতে আপনারা দেখতেছেন, দেখা যাচ্ছে? জি জি দেখছি, জি দেখা ওখানে যাচ্ছে। IAS 16, 20, 23, 38, 45 একসাথে আছে, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, থ্যাংক ইউ ভাই। প্রয়োজন মধ্যে আপনাদের সাথে আমি এই প্রেজেন্টেশনটা শেয়ার করে দেব। ঠিক আছে, এখানে ওয়েট অনুযায়ী আপনাকে কি করতে হবে, যেমন সবচেয়ে ছোট সিলেবাস হলো যে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবং এখান থেকে কি কোশ্চেন আসবে সেটা আপনি জানেন নাকি জানেন না? কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আপনি 10টা 15টা 20টা অ্যাডজাস্টমেন্ট যদি আপনি যে এটা ট্রিটমেন্টটা যদি আপনি কনসেপচুয়ালি ক্লিয়ার হন, জানেন, এটা সলভ করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে আপনি যদি এটাকে বুঝি করেন। এবং এখান থেকে পকেটে মার্কটা পরীক্ষার অনেক আগেই, এখান থেকে 25 মার্কের ভিতর আপনি 20 মার্ক পেয়ে পরীক্ষার হলে যাচ্ছেন যদি আপনার প্রিপারেশনটা একটু ভালো দেন। মানে 20-25 দিন জাস্ট কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট জাস্ট 20 দিন যদি করেন আপনি, একটানা 15 দিন বা 20 দিন 1.5 ঘন্টা করে যদি সলভ করেন, আপনি 20 মার্ক পরীক্ষার হলে নিয়ে ঢুকতেছেন। তাহলে আর পাস করার জন্য কত দরকার? 25 দরকার। কি বলছি বুঝছেন? থিওরি যদি আপনি ভালো করে পড়েন, ওখান থেকে আপনি এডিশনাল 5-7 মার্ক আপনি পকেটে নিয়ে ঢুকতেছেন। তাহলে আপনি 20 থেকে 25-27 মার্ক আপনি পকেটে নিয়ে পরীক্ষার হলে ঢুকতেছেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। তো আপনাকে এটা ফাইন্যান্স যারা পড়ছেন, একটা কথা ছাড়া বার্ড ইন হ্যান্ড এন্ড বার্ড ইন ফরেস্ট কনসেপ্ট কখনো শুনছেন কেউ? বার্ড ইন হ্যান্ড এন্ড বার্ড ইন ফরেস্ট, বার্ড ইন হ্যান্ড অ্যাপ্রোচ পড়ছেন কেউ ফাইন্যান্সে, এই জাতীয় কনসেপ্ট? না বললে না বলেন, হ্যাঁ বল কেউ না না কেউ। ভাইয়া শুনি না ভাইয়া, যদি একটু বলতেন। আচ্ছা, বার্ড ইন হ্যান্ড জিনিসটা আসলে মজার, বিশেষ করে যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে বা আমরা যারা ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, একটা কোম্পানির গ্রোথ রেট অনেক হাই, সে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, সে তার প্রতি বছর লাভ হচ্ছে, লাভটাকে সে রিইনভেস্টমেন্ট করতেছে। তো যে টাকাটা ডিভিডেন্ড দিচ্ছে না, রেখে দিচ্ছে, সে ডিভিডেন্ডটা তাকে আরো পরের বছর আরো বেশি ডিভিডেন্ড দেওয়ার জন্য কি করতেছে, যেহেতু ওই কোম্পানির গ্রোথ বেশি। আরেকটা কোম্পানি প্রতি বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। এখন দুজন সেপারেট ইনভেস্টর, ফর এক্সাম্পল আমি একজন, আপনি আরেকজন, একজনের কাছে যে কোম্পানির ডিভিডেন্ড প্রতি বছর দিয়ে দিচ্ছে সেটা তার কাছে বেটার, কারণ সেটা
সে ডিভিডেন্ডটা সে পেয়ে যাচ্ছে, তার হাতে চলে আসতেছে। আর যে ডিভিডেন্ডটা সে ভবিষ্যতে পাবে, মানে বনের 1000 পাখি আর হাতের একটা পাখি, আপনাকে যদি বলি কোনটা আপনি নিবেন, তো যে মানে কষ্ট করতে চায় না সে হাতের একটা পাখি নিবে, কারণ বনের পাখিগুলো তো বনে থাকবে নাকি অন্য বনে চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে নাকি মায়ানমারে চলে যাবে, কোথায় চলে যাবে বনে, তাহলে এটা একটা আনসার্টেন না? কি বলছে বুঝছেন? জি তো এটাকে এই কারণে বলা হয় বার্ড ইন হ্যান্ড অ্যাপ্রোচ, বার্ড ইন ওয়ান বার্ড ইন হ্যান্ড 10 বার্ড ইন ফরেস্ট। কি বলছে বুঝছেন? এটা ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে যারা ডিভিডেন্ড ডিসিশন নেয় তারা ক্লায়েন্টিয়াল ইম্প্যাক্ট, মানে কোন কোন ধরনের ইনভেস্টররা কোন কোন ধরনের প্রতিক্রিয়া জানায় সেটা অ্যানালাইসিস করতে গিয়ে এই অ্যাপ্রোচটা আসলো আর কি। আচ্ছা যাও, এটা এফএম এর বিষয়। জাস্ট এই পরীক্ষার হলেও আপনাকে এক্সাম অ্যাপ্রোচে আপনাকে বার্ড ইন হ্যান্ড অ্যাপ্রোচে আগাতে হবে। কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা আপনার বার্ড ইন হ্যান্ড, আপনার IAS 16, 20, 23, 38, 40, IFRS 5 এটা বার্ড ইন হ্যান্ড। আপনার থিওরি যে সব কোশ্চেন গুলো আছে সেগুলো আপনার বার্ড ইন হ্যান্ড। আপনার এখন ক্যাশ ফ্লো আসবে নাকি প্রজেক্টেড পিএনএল আসবে নাকি ডেফার্ড ট্যাক্স আসবে নাকি অন্য কোনো কিছু আসবে, সেগুলো বার্ড ইন ফরেস্ট, বাট এগুলো বার্ড ইন হ্যান্ড। আমি আপনাকে কি বলতে চাইছি বুঝছেন? রিলেটেড প্রশ্ন ছিল, IFRS 2 এটা কি মনে হয় সিলেবাসে নাই নাকি? IFRS 9 এটাও কি বাদ দিব আমরা একবারে? IFRS 9 ও সিলেবাসে আছে, IS 2 ও সিলেবাসে আছে। আচ্ছা, IFRS 2 সরি IFRS 2 সিলেবাসে নাই, এটা অ্যাডভান্স লেভেলে আছে। IFRS 2 সরি, IFRS 9 প্রফেশনাল লেভেলে সিলেবাসে আছে, বাট ডিটেইলস নাই, হেজিংটা নাই। আচ্ছা, হেজিংটা নাই এখানে। IFRS 16 টা আছে এক পৃষ্ঠা দেওয়া, প্রশ্ন আসতে দেখি। এটা আপনি কোন ম্যানুয়াল, আপনি আইসিবি এর ম্যানুয়াল দেখলে হবে না, আপনাকে আইসিডব্লিউ এর লেটেস্ট যে ম্যানুয়ালটা আছে প্রফেশনাল লেভেলের জন্য আইসিডব্লিউ এর সেই ম্যানুয়ালটা কালেক্ট করতে হবে। তাহলে IFRS 16 টা কি করব লিজের? আপনার পড়বেন, অবশ্যই পড়বেন, লিস্ট তো ম্যান্ডেটরি। তো যদিও লাস্ট কয়েকটা সেশনে আসতেছে না, বাট যেবার আসবে সেখান থেকে একটা সিগনিফিকেন্ট মার্কস ক্যারি করবে। আর এখানে পড়ালেখা খুব বেশি না, অনেক কম পড়ালেখা 16 এ। 9 এ অনেক পড়ালেখা, 9 এ অনেক পড়ালেখা। 9 এ আপনি সব পড়বেন না, 9 এ আপনি হেজিং পড়বেন না, আপনি এখানে কনভার্টিবল বন্ড, প্রেফারেন্স শেয়ারস, এই অ্যাকাউন্টিং অফ কনভার্টিবল বন্ড এবং ছাড়া পড়ব। ডেরিভেটিভ হ্যাঁ, হেজিংটা ছাড়া জাস্ট অ্যাকাউন্টিং অফ কনভার্টিবল বন্ড এবং অ্যাকাউন্টিং অফ প্রেফারেন্স শেয়ার, এই দুটো জিনিস পড়লে হবে প্রফেশনাল লেভেলের জন্য। ওটা তো IAS 32 তেই হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি প্রিপারেশন নেন, আশা করি আপনার জন্য পাস করাটা কোনো ব্যাপার না। কোশ্চেন কোথা থেকে আসতেছে না আসতেছে সেটা আপনাকে দেখতে হবে না। আর আপনারা সবার আগে ম্যানুয়ালটা করবেন। ম্যানুয়াল করার পরে আপনি আইসিডব্লিউ বা এসএসসি এর, আর সবসময় মনে রাখবেন আপনি সলিউশন করার সময় এই পুরোনো ইয়ের কোশ্চেনগুলোর সলিউশনগুলো ফলো করবেন না, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর বিভিন্ন জিনিস কিন্তু কি হয়, সাবসিকুয়েন্টলি অনেক কিছু চেঞ্জ হয়েছে না। যেমন IAS 16 এ একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা গত বছর, সেটা আপনারা জানেন কিনা জানি না। যেমন যদি সেটা সরি IAS 16, হ্যাঁ IAS 16 টেস্টিং, কোন একটা অ্যাসেট যদি টেস্ট করতে হয়, টেস্টে যে র ম্যাটেরিয়ালটা ইউজ হয় সেখান থেকে যদি কোনো এফজি বা ফিনিশ গুডস আসে, সেটা আগের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী টোটাল সেটা বিক্রি করে যদি কোনো টাকা পাওয়া যায় তো সেটা টোটাল কস্ট থেকে ডিডাক্ট করা যায়। তো কি বলছি বুঝছেন? আপনারা কি শুনতেছেন? জি জি বুঝতেছি। ফর এক্সাম্পল বিএসআরএম বা একটা বড় কোম্পানি, স্টিল কোম্পানি, তারা তাদের ফার্নেসটা অ্যাকুরেটলি ফাংশন করতেছে কিনা সেটা টেস্ট করলো। টেস্ট করতে গিয়ে তারা একটা, এখনো ওরা সার্টিফিকেটও পায় নাই, মানে কমার্শিয়াল বিজনেস অপারেশনের সার্টিফিকেট এখনো পায় নাই, এনভায়রনমেন্টাল অথরিটি থেকে সার্ট পায় নাই, অনেক কিছু পায় নাই। এর আগে ওরা একটা টেস্ট করলো। টেস্ট করতে গিয়ে দেখলো যে একটা ভালো মানের রড উৎপাদিত হলো, ওই বিলেট গুলো ইউজ করে একটা ভালো মানের রড পাইলো। পাওয়ার পরে ওই রডটা সে তারা বিক্রি করলো। বিক্রি করার পরে যে টাকাটা পাবে, সে টাকাটা কি তার যে টোটাল ফিক্সড অ্যাসেটের যে কস্ট, সে কস্ট থেকে বিয়োগ হবে নাকি হবে না? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কি বলে তাই বলেন তো, কেউ বলেন তো। ভাইয়া রিসেন্ট যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে আপনার
যে আপনি ইয়াটা বলতেছেন, আর্নিংসটা বলতেছেন, সেটা হচ্ছে গিয়ে এখন আর মাইনাস হবে না। এখন আর আগে মাইনাস হচ্ছে হবে না। জি, আগে হচ্ছে কি আমরা প্রফিট অর লসে চার্জ করে দিতে হবে আর কি। প্রফিট অর লসে Run- ইনকাম হিসেবে run- চার্জ হবে আর কি, ইনকাম হিসেবে চার্জ হবে, এক্সপেন্স ইনকাম হিসেবে যাচ্ছে। ইনকাম হিসেবে চার্জ হবে। আর যেটা কিন্তু বিলেট দিচ্ছেন, র ম্যাটেরিয়াল যেটা দিচ্ছেন সেটা কিন্তু খরচ হিসেবে চার্জ হবে, অ্যাসেট হিসেবে কস্টে ক্যাপিটালাইজ আসবে কস্টে আসবে। এই যে আপনি যদি আগের ইয়ের কোশ্চেনগুলো যদি ফলো করেন সেখানে কিন্তু আপনি এই রং আনসার হবে। সুতরাং আপনাকে আগে কি করতে হবে, লেটেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা পড়তে হবে, তারপর আপনি ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবেন, আপডেটগুলো জানতে পারবেন। এই অ্যাপ্রোচে আপনাকে আগাতে হবে আর কি। তারপরে আমি ভাইয়া জি বলেন। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া মাঝে মধ্যে দেখা যায় যে আনইউজুয়াল, মানে হচ্ছে যেসব আইএস আইএফআরএস থেকে মানে আমরা মানে যেগুলো আমাদের সিলেবাসে নেই সেগুলো থেকে কোশ্চেন আসছে। ফর এক্সাম্পল লাস্ট সেশন হচ্ছে আইএস 40 থেকে একটা কোশ্চেন আসছে। সো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাইয়া? লাস্ট সেশনের কোশ্চেনটাতে আমরা ভাই আইএস 40 থেকে স্পেসিফিক কোশ্চেন আসলো। লাস্ট সেশনের আগের সেশনে, মানে এই সেশনের আগের সেশনে, জি জি জি, আগের সেশনে আসছিল। হ্যাঁ অনেকগুলো কোশ্চেন আসছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাডভান্স সহ পড়ে ফেলতে হবে। আচ্ছা, কি বলছে বুঝছেন তো? জি, জি। আইএস 40, আমি তো এখানে 41 দিই নাই, 41ও চাইলে কোনো এক সময় 41 থেকে চলে আসলো, এগ্রিকালচার থেকে চলে আসলো, আসতে পারে না? জি, বাট আমাদের ম্যানুয়ালি কিন্তু কারণ আমাদের এখানে যে কোশ্চেন করে সে তো পাস করার জন্য কোশ্চেন করে না, ফেল করার না। না, আমাদের আসলে এটা আনএথিক্যাল, যদিও এটা আনএথিক্যাল, যারা কোশ্চেন করে সে এটা যে ইথিক্যালি করে তা না। এটা জবাবদিহিতা না থাকার কারণে, এটা কোনো মানে কি না থাকার কারণে এই তাকে জবাবদিহি করতে হচ্ছে না বিদেশে এই জাতীয় কোশ্চেন করে। আপনার সিলেবাসে নাই, আপনার কোনো ক্লাসে আলোচনা করে নেই, কোথাও কিছু করে নাই, আমি কেন কোশ্চেনে এটা দিব? এটা তো আমার দৃষ্টিকোণ থেকে এটা জাস্টিফাইবল না। কিন্তু এটা তো কোশ্চেন করতে পারি না আমরা কাউকে, কেন কোশ্চেনটা আসলো? যেহেতু এই কোশ্চেনটা আমরা করতে পারি না, যেহেতু আমাদের কোনো অ্যাক্সেস নাই, যদি আমি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি অনেকবার এই কথাটা ফোরামে আলোচনা করার চেষ্টা করি, খুব বেশি একটা যে আমলে নেই ওনারা তা না, ঠিক আছে? তো আমাকে প্রিপারেশন নিতে হবে। আর যদি অন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস থেকে আসে, সেটা সবার জন্য আনকমন, তাই না? নাকি শুধু আপনার জন্য আনকমন? সবার জন্যই, কিন্তু মানে সবার জন্য। সুতরাং আপনি যা এই 40 ছাড়া যদি 60%, আর যদি 20 ছাড়া যদি 80 থাকে, সেই 80টাতে যেন আমার 80 থাকে, কারেক্টলি আনসার করতে পারি, সেটা দিয়ে তো আমার পাস করা সম্ভব। আরেকটা কোশ্চেন, পাস তো আর 100 না। জি আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে, যেমন আমাদের তো মানে অলরেডি আপনি বলছেনই যে আমাদের ম্যানুয়ালে হচ্ছে গিয়ে যেমন আইএফআরএস 16 যেটা আছে লিজ, এগুলো হচ্ছে গিয়ে যেভাবে আছে এগুলো হচ্ছে খুব আগের ইয়াতে। সো আমরা সেক্ষেত্রে না, কি আপনাকে এসএসসি আর আইসিডব্লিউ ফ্যারেন্স বডি আছে না আপনার, এটা তো প্রতি বছর বের হয়। আপনি ঢাকাতে, যারা ঢাকাতে আছেন তারা তো ঢাকাতে, আমরা তো চিটং থেকেও ঢাকা থেকে কালেক্ট করে বইগুলা, আপডেটেড বইগুলা। জি, তাহলে হচ্ছে আইসিডব্লিউটা পড়লে কভার করতে পারবো এগুলা সব। কভার হবে আইসিডব্লিউটা পড়লেই কভার হবে। আর কেউ এক্সারসাইজ করার জন্য আইসিডব্লিউটা পড়ার পরে সে আরো যদি সময় পায়, আরো যদি টাইম দিতে পারে, সে এসএসসিটা করবে। আচ্ছা, আমরা দেখি এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আপনি দেখেন গত ডিসেম্বর 2018 সাল থেকে লাস্ট সেশন পর্যন্ত যেভাবে মার্কস গুলো আসছে দেখছেন? কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে কত মার্কস আসছে? কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রতিবার আসতেছে, দেখছেন? সর্বনিম্ন মার্ক 20, তাই না? এবার এখানকার 25 আর আইএস 21 এর 18 এবং এখানকার 25, এই দুটো যোগ করলে টোটাল কত হয়? 43 না হয়? জি 43। 43 আসছে কোথা থেকে? কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে, তাই না? এবার জি ওটা আসলে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেও আমার কাছে যে 18 মার্ক, সেটা আইএস 21 এর সাথে বেশি রিলেভেন্ট মনে হয়েছে। সেজন্য আমি এটাকে ওয়েট হিসাব করার সময় আইএস 21 এর সাথে কি করছি? আইএস 21 এর সাথে কেন জানেন তো? কোন কোশ্চেনটাকে আমি আইএস 21 এর সাথে রিলেট করছি মনে আছে? যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কারো মনে আছে? জি, একটা সাবসিডিয়ারি কোশ্চেন হ্যাঁ? আসছে, ফরেন সাবসিডিয়ারি।
জি এখানে 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড যদি আপনাদের মনে থাকতো এই কোশ্চেনটা আনসার করা একদম ইজি ছিল। 18তে 18 পাওয়া একদম ইজি। 4টা ওয়ার্ডটা কি? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস গুলা ট্রান্সলেট হবে এভারেজ রেটে। কি রেটে? এভারেজ রেটে। নন কারেন্ট অ্যাসেট গুলা হবে হিস্টোরিক্যাল রেটে। এগুলা হিস্টোরিক্যাল রেটে। আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস গুলা হবে ক্লোজিং রেটে। ট্রান্সলেট হবে কি রেটে? ইয়ার এন্ড রেটে, ক্লোজিং রেটে। ইকুইটিটা হবে হিস্টোরিক্যাল রেটে। তাহলে এই যে পিএনএল হবে এভারেজ রেট একটা ওয়ার্ড, এই নন কারেন্ট অ্যাসেট এবং ইকুইটি হবে হিস্টোরিক্যাল রেট দুটো ওয়ার্ড, তারপরে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস গুলো হবে ক্লোজিং রেট। কয়টা? 3টা। ইন এডিশন এই যে একটা গ্যাপ আসবে, ব্যালেন্স শিট অ্যাসেট এবং লায়াবিলিটি মিলবে না, যেহেতু এক একটা এক এক রেট দিয়ে কি হচ্ছে ট্রান্সলেট হচ্ছে। আপনি তো একটা ফরেন কারেন্সিতে মিলানো অ্যাকাউন্টস ট্রান্সলেট করতেছেন না, ওটা তো অ্যাসেট এবং লায়াবিলিটি মিলানো ছিল না ফরেন কারেন্সিতে। সেটাকে আপনার বিভিন্ন আইটেম যখন আপনি বিভিন্ন রেট দিয়ে ট্রান্সলেট করবেন সেটা তো মিলবে না। যেটা মিলবে না সেটা ট্রান্সলেশন রিজার্ভে যাবে। শেষ, 18 মার্ক আনসার শেষ। এই জাস্ট এই 4টা ওয়ার্ড জানলে 18 মার্ক শেষ। কারেক্ট? আমি কি কারেক্ট বলছি? জি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসলে আপনাদেরকে মানে কিছু ইনফরমেশন বা কিছু টেকনিক বা কিছু নলেজ ম্যান্ডেটরিলি আপনাকে জানতে হবে। প্রতিটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যে অনেক বেশি পড়ালেখা আমার কাছে কখনো এরকম মনে হয় নাই। এই কারণে আপনাকে রিডিং দ্য রাইট থিংস। ফর এক্সাম্পল আপনি, আমার মনে আছে আমরা যখন ট্যাক্সের প্রিপারেশন নিচ্ছিলাম, একজন শুরু করছে এগ্রিকালচার ইনকামের ডেফিনেশন পড়া। তো যে এগ্রিকালচার ইনকামের ডেফিনেশন মুখস্থ করা শুরু করছে তার আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে না। হতে হবে নাকি হবে না? কি মনে হয়? কি মনে হয়? ডেফিনেশন মুখস্থ করতে হবে নাকি আমাকে বুঝতে হবে ডেফিনেশনটা? আপনাদের কাছে কি মনে হয়, মুখস্থ করতে হবে নাকি বুঝতে হবে? বুঝতে হবে ভাইয়া। বুঝতে হবে। বুঝতে হবে। বুঝতে হবে। বুঝতে হবে আসলে। তো আপনারা কনসেপ্ট গুলোকে আসলে বিল্ড আপ করেন এবং কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি একটা পিএনএল যদি বুঝি পারেন, একটা ব্যালেন্স শিট যদি বুঝি পারেন, একটা ডিসপোজাল যদি বুঝি পারেন, একটা গুডউইল ভ্যালুয়েশন প্রপোর্শনেট মেথড, আর একটা হলো যে কি মেথড, ফেয়ার ভ্যালু মেথড, দুটো মেথডও যদি আপনি পারেন, আর আপনি যদি পার্শিয়াল ডিসপোজাল, ফুল ডিসপোজাল, এরকম দুটো, এরকম 4টা-5টা অঙ্ক যদি পারেন, পরীক্ষার হলে এর বাইরে কি আসবে আপনি বলেন তো? আমি যা বলছি তার বাইরে কি আসবে? ওখানে ট্রিটমেন্ট থাকবে পিউআরপি ইনভেন্টরি, পিউআরপি পিপি, পিউআরপি পিপি, পিউআরপি ইনভেন্টরি, ডিভিডেন্ড, ইন্টারকোম্পানি সেলস, পারচেজ, ক্যাশ ইন ট্রানজিট। এটা ছাড়া আর কি আছে বলেন তো? আর কি আছে? আমি যা বলছি এগুলো ছাড়া আর কি আছে? তারপর আছে কন্টিনজেন্ট অ্যাসেট যদি থাকে অ্যাকুইজিশন ডেটে, যদি কন্টিনজেন্ট কনসিডারেশন থাকে, ডেফার্ড কনসিডারেশন যদি থাকে, এই কয়েকটা ছাড়া এই কয়েকগুলো, এই যে ওয়ার্ডস গুলো বলছি, এই ওয়ার্ডস গুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো যদি আপনারা জানেন, কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, আমি এই পর্যন্ত যা বলছি তার বাইরে কিছু আছে? স্যার ভাইয়া, কনসলিডেশনে হচ্ছে যে ডিভিডেন্ড নিয়ে আমার একটা হচ্ছে কনফিউশন ছিল। সেটা হচ্ছে গিয়ে এবারেও একটা ডিভিডেন্ড নিয়ে কোশ্চেন আসছিল আমাদের কনসলিডেশনে। বলেন বলেন। তো আই মিন এই ডিভিডেন্ডটা আমাদের মানে আলটিমেটলি ট্রিটমেন্ট কি হবে? এটা কি আমরা কি মানে অ্যাড ব্যাক করে দিবে অর ডিডাক্ট করে দিব? মানে আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আর কি। আচ্ছা, আমাদের সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ডিভিডেন্ডটা ইন্ডিভিজুয়াল সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটা ডেবিট কি হয়েছে, ক্রেডিট কি হয়েছে, সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল আমার সাবসিডিয়ারি, মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করতেছি না, আমাকে কোনো কিছু মুখস্থ রাখতেও হবে না, জাস্ট আমার ওয়ার্ডগুলো মনোযোগ দিয়ে শুনেন। সাবসিডিয়ারি ডিভিডেন্ড দিল, এটা এখনো পেমেন্ট করে নাই, রিপোর্টিং ডেটে কি করে নাই, পেমেন্ট করে নাই, তাহলে ডিভিডেন্ডটার সাবসিডিয়ারি কি এন্ট্রি দিছে? আলটিমেটলি এটা হচ্ছে রিটেন আর্নিং ডিভিডেন্ড পেয়েবল, রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, ক্রেডিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তাহলে ওর যে ক্লোজিং রিটেন আর্নিংস আছে সেখানে ডিভিডেন্ডটা বিয়োগ হয়ে আছে না? জি জি তাহলে আপনাকে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করার সময় এই ডিভিডেন্ডটা যোগ করে দিতে হবে না? কারণ এটা তো এই বছরের প্রফিট না,
জি। আপনি ওপেনিং রিটেন আর্নিংস থেকে যদি ক্লোজিং রিটেন আর্নিংস বাদ দেন, এটা কি এই বছরের প্রফিট নাকি ডিভিডেন্ডটা বিয়োগ হয়ে গেছে এখান থেকে? ডিভিডেন্ডটা তো বিয়োগ হয়ে গেছে এখান থেকে। তাহলে সেটাকে আগে কি করতে হবে? আমার ওখানে অ্যাড করে দিতে হবে না? জি অ্যাড করে দিলে যে প্রফিটটা থাকবে সেটাই তো আমার এই বছরের প্রফিট, তাই না? জি এই বছরের যে প্রফিট সেটার আমার যদি 55% আমি মালিক হই, সেই প্রফিটের আমি 55% আমার কাছে আসবে। তাহলে ওই ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করছে সেটা রিটেন আর্নিংস এর সাথে যোগ হওয়ার কারণে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত চলে আসবে? আমার যতটুকু অংশ ততটুকু চলে আসবে। জি। আচ্ছা, এখন এখানে দুটো গণনা করতে পারে। প্যারেন্টস সে ডিভিডেন্ডটা রেকর্ড করতে পারে, অথবা ক্যাশ বেসিসে রেকর্ড করার কারণে সে রেকর্ড নাও করতে পারে, পারে না? জি কি বলছি বুঝেন নাই? জি তাহলে প্যারেন্টস এর বুকে যদি রেকর্ড থাকে, যে রেকর্ডটা আছে সেটাকে রিভার্সাল করে দিতে হবে। কি বলছি বুঝছেন? জি তাহলে প্যারেন্টস এর বুকে কি থাকবে? ডিভিডেন্ড রিসিভেবলস ডেবিট, ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। জি তাহলে যদি এখানে ইনকাম থেকে বাদ যাবে, আবার রিসিভেবলস থেকে কি হবে? বাদ যাবে। বাদ যাবে। আবার সাবসিডিয়ারির ডিভিডেন্ড পেয়েবল থেকে বাদ যাবে। তাহলে এবার মিলে যাচ্ছে কিনা? জি চারটে এন্ট্রি পাচ্ছেন তো? বুঝি পাচ্ছেন? জি শেষ। আপনাকে এখন বুঝতে হবে যে ডিভিডেন্ডটা কার বুকে কি এন্ট্রি আছে সেটা আগে লিখে ফেলতে হবে, যেটা আছে সেটা রিভার্সাল দিতে হবে। শেষ। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, একদম যদি ইজি। এই ওয়ার্ডটা মনে রাখতে পারলে আপনি ডিভিডেন্ড, এবারে প্যারেন্ট দিলে কি হবে, সাবসিডিয়ারি দিলে কি হবে, কে কি করলে, এটাকে বুঝার আমার কাছে একদম সহজ মনে হয়েছে যে কি এন্ট্রিটা আছে সেটা আগে আইডেন্টিফাই করা। জি ভাইয়া বলেন। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া যদি রিয়েলাইজ হয়ে যায়, মানে হচ্ছে কি আমি ক্যাশ রিসিভ করে ফেলি, যদি আমার প্যারেন্ট যদি ক্যাশ যদি মানে হ্যাঁ। অ্যাকাউন্ট করে ফেলে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তাহলে এটা যে সাবসিডিয়ারি তার রিটেন আর্নিংস থেকে বাদ গেছে, বাদ গেছে কিনা বলেন? জি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তার রিটেন আর্নিংস থেকে বাদ গেছে না? জি তাহলে তার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করার সময় আমরা কি করব? এটা অ্যাড করে দিব। জি যেহেতু ডিভিডেন্ডটা বাদ পড়ে গেছে, তার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করার সময় এটা অ্যাড করে দিব। জি প্যারেন্টস এর ডিভিডেন্ড ইনকাম হিসেবে দেখাচ্ছে না? জি সেখান থেকে বিয়োগ করে দিব। শেষ। বাট এটা তো মানে ভাইয়া রিয়েলাইজ হয়ে গেছে না, মানে ক্যাশ তো অলরেডি প্যারেন্টস যদি রিসিভ করে ফেলে। এই কারণে তো আমি অ্যাকাউন্ট রিসিভেবলস এবং পেয়েবলস এর কোথাও ওয়ারেন্টি দিচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। মানে এখানে দুইটা এন্ট্রি, আই মিন দুটো একটা এন্ট্রি entry, হবে, দুইটা entry। মানে একটা এন্ট্রি হবে। জি বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আসলে তো আমরা জাস্ট আপনাদেরকে আমরা কি কি বিষয় আসলে এই এরিয়াতে থাকে, আমি জাস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলার কোনগুলাকে কি পরিমাণ হাই ফোকাস, কোনগুলা মিডিয়াম ফোকাস, কোনগুলা লো ফোকাস দিতে হবে, এই জাতীয় কিছু আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, আপনাদের সাথে এটা শেয়ার করে দিব। জাকারিয়া, হ্যাঁ ভাই, আপনি আমাকে দিয়ে দেন, তো আমি সবাইকে মেনশন দিব। জি জি আমি দিয়ে দিব। আর এখন আপনার ফ্লোর টু ইউ। আর কারো কারো কোশ্চেন আছে? আমি স্টপ শেয়ারিং দিলাম। ভাইয়া মিটিং এর যে রেকর্ডিংটা, সেটা কি আমাদের সাথে একটু শেয়ার করা যাবে? মানে যদি ড্রাইভে শেয়ার করা থাকে তাহলে হচ্ছে আমরা একবার নিয়ে নিব আর কি, মানে অনেকে হয়তো আচ্ছা। ফার্স্ট মিস করে ফেলছি। সবচেয়ে যে চ্যালেঞ্জিং পার্টটা আপনার প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলের জন্য, যে এখানে আসলে ক্লাস নিতে হলে আমার চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার। কিন্তু আমি আসলে অনেকজনের সাথে কথা বলছি, তো ওখানে যেটা হয় যে আপনার আসলে যারা কোয়ালিফাই টু টিচ তাদের আসলে সময় হয় না, অথবা আসলে যেই মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট তাদের জন্য আসলে এটা আসলে ওটা মানে ফ্যাক্ট না আর কি। তো এই ক্ষেত্রে আসলে এরকম মানুষ দরকার যাদের আসলে প্যাশন আছে, যে আপনার ধরেন মানে পড়াইতে ভালো লাগে, অথবা ধরেন মানে পারলে ফ্রিতে পড়াইতে চায়। তো সামহাও ভাইয়ের সাথে আমি কানেক্টেড হতে পারছি। তো ওনার সাথে কথা বলে আমরা আসলে একটা জিনিস একটা অনলাইন ক্লাসের কথা চিন্তা করছি, যে ধরেন মানে খুবই কম প্রাইসের মধ্যে যেন সবার জন্য বেনিফিটেড হয়। ইভেন ভাইয়ের সাথে যখন কথা হয়েছিল এরকম হয়েছে যে ভাই বলছে যে আচ্ছা ফাইন, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে বা এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং রিলেটেড আপনি যে কোনো কোশ্চেন করবেন উনি ইনস্ট্যান্টলি আনসার দিতে হবে।
তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আপনি এক জায়গায় ক্লাস করতে গেছেন আইসিবি তে ওর কোথাও দেখলেন যে কোশ্চেন করছেন টিচার আনসার দিতে পারতেছে না, অথবা ক্রিটিক্যাল জিনিস আপনাকে যদি ওই যে কি যেন আপনার একটা মুভি ছিল আসান ভাষায় বোঝানো না যায় তাহলে তো ধরেন আপনি বুঝতে পারবেন না। তো আলটিমেটলি যখন পরীক্ষার সময় আরো এই জিনিসটাকে ক্রিটিক্যাল করা হবে তখন মানে আপনার জন্য আসলে আপনার টাফ হয়ে যাবে। তো আর বায়ার যেটা হচ্ছে যে আপনার আমি ফার্স্টে বলেছিলাম যে উনি আইসিবি চিটাগংয়ের যে বিআরসি তে ক্লাস নিয়েছিল, ওই কিছু ভিডিও আপনার ইউটিউবে ওনার চ্যানেলেও পাবেন। তো রিজন মানে ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তো আমরা আসলে একটা ক্লাস আপনার ডিজাইন করেছি আর কি। সো এটা আপনাদের উপরে যে আপনারা যদি ইন্টারেস্টেড হন, যে আমাদের প্ল্যান হচ্ছে যে এখানে টোটাল 20টা ক্লাস থাকবে, এখানে সব পুরো সিলেবাস কভার করার জন্য যতগুলো দরকার আর কি, কিন্তু মিনিমাম 20টা ক্লাস থাকবে। ক্লাসের ডিউরেশন হবে হচ্ছে 2 ঘন্টা ক্লাস, এবং আমাদের এক্সপেক্টেড শিডিউল ক্লাস হচ্ছে আপনার রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। যদি কোনো কারণে এক্সটেন্ড হয় তাহলে তো ভিন্ন কথা। আর এটার সময়টা হবে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। আর আমরা হচ্ছে বুকিং নেওয়া শুরু করবো হচ্ছে আপনার আজকে থেকেই, এবং এটা শেষ হবে আপনার 31শে আগস্ট, এবং ক্লাস শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে, এবং পরীক্ষার আগে আপনার সব আমরা সিলেবাস শেষ করে দিব। আর ফিটা যদি বলি, আসলে এটা খুবই অনেক কম। মানে এখন এই বাংলাদেশে যারা আইসিবির এই সিলেবাস পড়াচ্ছে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য 10,000 থেকে ধরে 35,000 টাকা পর্যন্ত চার্জ করে। সো এটা আসলে মানে বায়ার পার্সপেক্টিভ হচ্ছে এটা আসলে কমার্শিয়াল না, জাস্ট হেল্প করা। আমি একটু সরি টু ইন্টারপ্রেট আসলে আমি এটা ফ্রি করাতে চাইছিলাম, অনেস্টলি স্পিকিং। এ নিয়েও আমার কথা হয়েছিল, বাট আসলে একটা কথা আছে না, মানে এই কথাটা আমি এখানে বলতে পারতেছি না। আমাদের মিশরের একটু একদম আঞ্চলিক ভাষায় মানে জেসিবি এর মহারানা নাই, একটা কথা আছে না, কি বলছে বুঝছেন? মানে জেসিবি এর মানে ফ্রি কোনো কিছুর আসলে কোনো কি নেই, ভ্যালু নাই। সেজন্য আসলে এখানে একটা কি করা, মিনিমাম একটা কস্ট, কোনো কিছু যদি আপনি একটা স্যাক্রিফাইস করেন, তখন আপনার ওই ক্লাসের ডিউরেশনের প্রতি, টাইমের প্রতি, যেমন আজকে আমি দেখছি অনেকে কিন্তু 15 মিনিট 10 মিনিট লেটে জয়েন করছে। আমি কিন্তু কখনো 1 সেকেন্ড 1 মিনিট লেট আমি কখনো করি না। আমি এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? যখন আপনি স্যাক্রিফাইস করবেন, টাকা মানে একটা কিছু একটা দিবেন, তখন কিন্তু এটার প্রতি আপনার একটা আলাদা কি হয়, একটা ভালোবাসা বা একটা কদর তৈরি হয়। জাস্ট এই কারণেই এটা ইম্পোজ করা। জাকারিয়া, সো বেসিক্যালি আপনি যদি সেটার কথা চিন্তা করেন, যে আপনি দেখবেন যে অনেকে হচ্ছে সার্টিফিকেট লেভেলের ক্লাস করাচ্ছে, যে দেখবেন যে আপনার চার্টার অ্যাকাউন্টেন্টের সার্টিফিকেট লেভেল 5 বা এক্সেট্রা, যে মানে 5,000 টাকা বা এর বেশিও নিচ্ছে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ব্যাপার তো বললামই, আমার এক্সপিরিয়েন্স আছে যে আপনার 35,000 টাকা নেয় এক সেশনের জন্য। আর নর্মালি অনেকে আছে যে আপনার 10,000 টাকা থেকে শুরু হয়। তো এখানে আরো অনেক বেনিফিট আছে। আমি যদি বেনিফিটের কথাগুলো বলি, যে আপনি এটার জন্য হচ্ছে আপনি একটা ডেডিকেটেড গ্রুপ পাবেন। এটা হয়তো আমাদের ওয়েবসাইটে থাকতে পারে অথবা অন্য কোথাও, যে আপনার মানে যেই চ্যাপ্টারে আপনার যে কোনো কোশ্চেন থাকলে আপনি গোছায় ওখানে যখন আপনি কোশ্চেন করবেন এটার আনসার পেয়ে যাবেন। তো যেটা হলো যে আপনি যদি আসলে সিরিয়াস থাকেন এবং আপনার কোথাও কনফিউশন থাকে, ওটার জন্য আপনি আর আটকে থাকবেন না। তো ওটার সবকিছুর সলিউশন আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস হবে যে অনেক সময় হয় কি যে আপনার আপনি ক্লাস করছেন, অনেক সময় হচ্ছে মনোযোগের জন্য বুঝতে পারেন না, অথবা ওই পার্টিকুলার যে টপিকটা নিয়ে আলোচনা করতেছে আপনার ওইটা নলেজ কম থাকার জন্য হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমাদের এর জন্য আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে আপনার রেকর্ডেড ক্লাসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ওইভাবে অ্যাভেলেবেল করে দিব, যে আপনি যখন ইচ্ছা তখন এই জিনিসটা আবার মানে দেখতে পারবেন। এবং হচ্ছে আপনার প্রত্যেকটা লেকচারের পরে ওখানে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে যেন আপনি আপনার মাথায় ঢুকে যায়, এর জন্য আমরা কুইজের ব্যবস্থা থাকবে অনলাইনে, যে আপনি এই জিনিসটা শোনার পরে আপনার পরীক্ষা দিয়ে আপনি অ্যাসেস করতে পারবেন নিজেকে, যে ওখানে যে কন্টেন্ট গুলো আছে আপনি আসলে বুঝতে পারছেন কিনা বা কোথায় আপনার লেকিংস আছে। তারপরে যেটা আছে যে আপনার এখানে বায়ার যে লেকচার গুলো আছে ওইগুলো আপনার ডাউনলোডেবল অবস্থায় থাকবে। আপনি চাইলে
আপনার কম্পিউটারের উপর পারবেন, চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, প্রটেক্টেড থাকবে না। এই হলো অবস্থা। আর আপনারা যারা ইন্টারেস্টেড হবেন, সো ওখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইটে চাইলে হেল্প হেল্প একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো এই হলো আপনার ইন্ট্রোডাকশন। সো এখন আপনাদের ডিসিশন আর কি। আমার মনে হয় যে মানে বেস্ট ইনভেস্টমেন্ট হবে আর কি, যে কনসিডার করেন মানে টিচার এবং হচ্ছে দ্য প্রাইস। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি মানে এটা ক্লাসের ওয়েটা কি হয়, মানে মিডিয়ামটা কি অনলাইনে তো না? অনলাইন, জি জি, অনলাইন। ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এই সাবজেক্টের উপরে, জি জি, এই সাবজেক্টের উপর। মানে আইসিবি সিলেবাস অনুযায়ী হবে। জি, আইসিডিসি। এক্সাম ফোকাস, আইসিবি সিলেবাস জাস্ট ম্যানুয়াল শেষ করা হবে ব্যাপারটা, সেটা না, এক্সাম ফোকাস হবে। মানে টোটাল সিলেবাস না, আমরা টোটাল সিলেবাস না, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারলি যেসব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো আউটসাইড দ্য সিলেবাস আসছে, আমরা ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো ডিটেইলসে জানবো, কনসেপচুয়ালি জানবো। এটা মূলত কনসেপচুয়াল ডিসকাশন হবে উইথ ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। আমাদের নেক্সট ডিউ অ্যারাউন্ড 2 মান্থস আছে, আমরা কি কভার করতে পারবো? এই ধরনের কিছু আশা রাখতে পারি নেক্সট ডিউটার জন্য? অবশ্যই কভার করা যাবে 2 মান্থস। আপনাকে একটা কথা বলি, যারা 60টা পরীক্ষা দেয়, মানে একটা ফর এক্সাম্পল কেউ একজন গতবার নলেজ শেষ করলো, সে পরের সেশনে 60টা এক্সাম দিবে। 60টা যদি এক্সাম দিতে হয়, তাহলে 3 মাসে বা যে একটা সময়টা আছে প্রতিটা সাবজেক্টের জন্য, তার জন্য কতদিন থাকে? এখন 7টা এক্সাম দিচ্ছে যে এরকম এক্সাম্পল আছে না অনেক, তারা তো পারে, কভার করতে পারে, আপনিও পারবেন। ওই বিলিভটা করতে হবে আর কি, আপনাকে কভার করা সম্ভব। বুঝছেন? ওকে, জি জি, থ্যাংক ইউ। ওই বিলিভটা করতে হবে, ওই কনফিডেন্স থাকতে হবে। কারণ যে পারে সে তো ভাত খায়, আমিও তো ভাত খাই, তাই না? সে তো অন্য কিছু খায় না। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। এটা একটা জাস্ট কনফিডেন্স, এটা একটা বিশ্বাস করতে হবে যে এটা কোনো ব্যাপার না। যারা নতুন, আমি ধরেন নলেজ আমার শেষ হয়েছে, এখন আমি অ্যাপ্লিকেশনে আমি ক্লাসও শুরু করিনি, আমার ক্লাসের মাত্র সার্কুলার দিয়েছে। জি জি, আমার জন্য কি এটা ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। প্রতিটা পার্সন টু পার্সন তো মানুষের পরিশ্রম করার ক্ষমতা, মানুষের ক্যাপাবিলিটিস নেয়ার ক্ষমতা কি করে ডিফার করে। ঠিক আছে, আমি কারো যদি প্রবলেম থাকে আমি তাকে এনকারেজ করব না, কি বলছি বুঝছেন? তবে আমি মনে করি আমাদের এই ডিসকাশনটা অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। অনলাইন যদিও হয়, এটা অনলাইন মনে হবে না আপনাদের কাছে, আপনাদের কাছে মনে হবে যেন আমি ফিজিক্যালি প্রেজেন্ট। আর আমার আজকে যেরকম ইন্টারাকশন হয়েছে ওরকম থাকবে না, কারণ আমি আজকে অন্য জায়গায়, আমার বাসায়ও নেই। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াস ইন্টারনেট ফ্যাসিলিটিস থাকবে, সবকিছু থাকবে। আরো বেশি আমি এখানে অঙ্ক করব, আপনি দেখবেন, মানে আরো অনেক বেশি ডিজিটালাইজ ওয়েতে আপনার, আমি লাইভে আপনার কাছে যতটুকু যাওয়া সম্ভব, পসিবল যতটুকু আপনার কাছে পৌঁছানো, ততটুকু ওরকম ফ্যাসিলিটিস দিয়ে করা হবে। কি বলছে বুঝছেন? জি। কিন্তু আমার জন্য একটা এনকারেজিং, যদি আপনারা পজিটিভলি রেসপন্স করেন, তাহলে আমি ইন ফিউচারে এফএম বলেন, ট্যাক্স বলেন, বা অন্যান্য বিষয়গুলোতেও আমরা কি করতে পারবো, একটা এরকম একটা প্ল্যাটফর্মকে আমরা দাঁড় করাতে পারবো আর কি, যেটা অন্যদের জন্য একটা হেল্প হবে, এবং রিসার্চ এবং একদম কস্ট ইফেক্টিভ ওয়েতে আমরা করানোর চেষ্টা। এটা কিন্তু আমার একদম টোটালি, আমি মাশাআল্লাহ, আমি গল্প করতেছি না, আমি খুব ভালো স্যালারিতে জব করি, মানে আমার জন্য এটা কিছুই না। কি বলছে বুঝছেন? আমাদের যে ওয়েবসাইট, এই ডিজাইন, মার্কেটিং বা আদার্স, এই টিমস এর যে ফি, সবকিছু মিলাই এটার যে টোটাল কস্ট, আপনাদের যে এখান থেকে যদি 50 জন আসে যে ফিটা আসবে, বা 30 জন আসলে যে ফিটা আসবে, সেটা দিয়ে ওই জাতীয় কস্ট মানে মিট আপ করে আমাদের, মানে ওর জন্য মানে খুব বেশি একটা যে কিছু একটা হবে তা না। কি বলছে বুঝছেন? এখান থেকে ফিনান্সিয়াল ইন্টারেস্টটা জিরো, অনেস্টলি স্পিকিং। জাস্ট নলেজ শেয়ারিং, এটা এক্সপিরিয়েন্স শেয়ারিং, মানুষের স্টুডেন্টদের জন্য কাজ করতে পারা, এই ভালো লাগা থেকেই আসলে আমার এই দিকে আসা। এবং আমি চিটংয়ে গতবার, চিটং তো অনেক ছোট এরিয়া, এখানে স্টুডেন্ট সংখ্যা কম, আমাদের 50 সিট ছিল, শেষে আমরা 52-তে গিয়ে ক্লোজ করে দিছি। আরো 20-25 জন ট্রাই করছিল, অনেকে অ্যাডমিট হতে পারে নাই। চিটংয়ে যারা আছে তারা হয়তো জানে ব্যাপারটা।
আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন না ব্যক্তিগতভাবে। আর ক্লাস টাইম হবে 9টা থেকে 11টা, কারণ অনেকে অফিস থেকে আসতে আসতে কি হয়ে যাবে, লেট হয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে আমারও লেট হয়ে যেতে পারে, সেই জন্য আমরা ক্লাস টাইম রাখবো 9টা থেকে 11টা। জাকারিয়া, এবার আপনি বলেন। তো আর আমরা তো ডিসকাস করেছি যে আসলে যে ওয়েতে আমরা সার্ভিসটা প্রোভাইড করবো আসলে ওইভাবে ধরেন কেউ করেও না, যে আপনার রেকর্ডেড লেকচার গুলো পেয়ে যাবেন, সাথে কুইজ আপনার দিতে পারবেন। মানে হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে বলুন। ফর এক্সাম্পল আমি আমার কয়েকটা স্টাডি মেটেরিয়াল আপনাদের সাথে এজ এ স্যাম্পল হিসেবে দেখাই, জাস্ট একটু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, ডোন্ট টেক ইট এনি আদার ওয়ে। শেয়ার করেন আমাদের সাথে দুই একটা ভাইয়া। একটু শেয়ার করি, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে আমি কোন অ্যাপ্রোচে আগাই বা একটা কতটা হেল্পফুল হবে একটু দেখেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওর উপর শেয়ার করি, ঠিক আছে? শেয়ার করতেছি, দেখা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া, এখনো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি আসছে ভাই। যেমন এখানে দেখেন সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে, দেখছেন? দেখা যাচ্ছে? জি। যেমন আমি রেভিনিউটাতে ক্লিক করলাম, রেভিনিউটাতে আমি কি কি কভার করছি একটু দেখি তো। এখানে আমি কভার করছি, দেখেন 5 স্টেপ মডেল, ইনকোটার্ম, পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড ওভার দ্য পিরিয়ড, ফাইন্যান্সিং কম্পোনেন্ট ইন দ্য কন্ট্রাক্ট। এই টপিকটা থেকে একটা কোশ্চেন এবার আসছে, ফাইন্যান্সিং কম্পোনেন্ট এবার আসছে না এই টপিকটা থেকে? জি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রিপারচেজ এগ্রিমেন্ট, ওয়ারেন্টিজ, প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট, কন্ট্রাক্ট মডিফিকেশন, কন্ট্রাক্ট কস্ট এবং প্রেজেন্টেশন এবং ডিসক্লোজারে কি কি রিকোয়ারমেন্ট আছে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে। যেমন আমরা একটু যদি যাই, এখানে 5 স্টেপ মডেলগুলা, এখানে আমি এক্সাম্পল বেস কি বেস দেখছেন, এটা একটা এই 5 স্টেপ মডেলটাকে আমরা কি বেস এক্সাম্পল বেস আলোচনা করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল একটা কোম্পানি ওয়াইফাই এবং রাউটার এবং কানেক্টিভিটি কিনলো, তাহলে এখানে পারফরম্যান্স অ্যাপ্লিকেশন দুইটা, একটা হলো যে রাউটার, একটা হলো যে কানেক্টিভিটি 5 মাসের বা 10 মাসের। এটার একটা কম্বাইন্ড প্রাইস, প্যাকেজ প্রাইস ফর এক্সাম্পল 5000 টাকা। এই ক্ষেত্রে রাউটারের রেভিনিউ কত হবে, মান্থলি কানেক্টিভিটির কত হবে, এটাকে আমি 5 স্টেপ মডেল দিয়ে কিভাবে সলভ করব এটা একটু আলোচনা, বুঝা যাচ্ছে? তারপরে ইনকোট্রাম, তারপরে 5 স্টেপ মডেলের আরো একটা এক্সাম্পল 2, এক্সাম্পল 3, তারপর ফাইন্যান্সিং কম্পোনেন্ট ইন এ কন্ট্রাক্ট, এটার একটা এক্সাম্পল যেটা এবার পরীক্ষা আসছে, সেম এই এক্সাম্পলটা পারলে ওটা কোনো ব্যাপার ছিল না, পরীক্ষা যেটা আসছে সেটা। তারপর পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড ওভার দ্য টাইম, ফর এক্সাম্পল পদ্মা ব্রিজ, কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ, আর ফর কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং বা রিয়েল এস্টেট কোম্পানি। দুটা কনস্ট্রাকশন ওয়ার্ক বা দুটার রেভিনিউ রিকগনিশনের মেথড ডিফারেন্ট। রিয়েল এস্টেট কোম্পানিটার রেভিনিউ রিকগনিশন হবে যখনই এটা রেজিস্ট্রেশন অথবা হ্যান্ড ওভার হবে তখন, কিন্তু পদ্মা ব্রিজের যারা কনস্ট্রাকশন কোম্পানি তারা ওভার দা পিরিয়ডে প্রতি বছর রেভিনিউ রিকগনিশন করতে পারবে, কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রতি বছর কনস্ট্রাকশন পিরিয়ডের যে কোম্পানি ডেভেলপার তারা রেভিনিউ রিকগনিশন করতে পারবে না। কেন পারবে না, এটার ক্রাইটেরিয়া কি কি, তারপরে ইনপুট মেথড, আউটপুট মেথড, এই যে এখানে সব আলোচনা করা আছে। তারপরে এটা রিলেটেড এক্সাম্পল আছে, এগুলো ম্যানুয়াল, আইসিডব্লিউ ম্যানুয়াল থেকে অ্যাডভান্স লেভেল, এটা অ্যাডভান্স লেভেলের ইয়া থেকে আনা হয়েছে বই থেকে, কিছু এসএসসি এর বই থেকে আনা হয়েছে, কিছু ইয়ার কোশ্চেন থেকে আনা হয়েছে, যে কোশ্চেনটা ভালো মনে হয়েছে সেটাকে আমি আনার চেষ্টা করছি সাথে সলিউশন সহ। তারপরে লাইসেন্স অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, ফর এক্সাম্পল আপনি আগে এক সময় আমরা ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ইউজ করতাম, এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অথবা কেপিএমজি বা অন্য কেউ যারা ট্রান্সফার প্রাইসিং অডিট করে তারা বিভিন্ন ডাটা সেন্টারে কি পায়, অ্যাক্সেস পায়, ওই ডাটাগুলার যে অ্যাক্সেস সেটার রেভিনিউ রিকগনিশন কিরকম, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস যখন আমরা ডিবিডি কিনি সেটার রেভিনিউ রিকগনিশন পদ্ধতিটা কেমন, দুটার ক্ষেত্রে এটা কি এট এ পয়েন্ট অফ টাইম হবে নাকি ওভার দা পিরিয়ড হবে, এই বিষয়গুলো আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার করার চেষ্টা করব। সেলস উইথ এ রাইট অফ রিটার্ন, আমি বিক্রি করলাম, বিক্রি করার জিনিস যে কিনছে সে আবার
আমাকে রিটার্ন করতে পারবে, ওই অধিকার থাকে যদি থাকে, সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, এটা এক্সাম্পল সহ। সেখানে যদি রিপারচেজ এগ্রিমেন্ট যদি থাকে, ফর এক্সাম্পল আমি সেলস করছি আবার রিপারচেজ করতে পারবো, সেটা যদি আবার আমার চয়েস থাকে অথবা ম্যান্ডেটরি থাকে, চয়েস থাকলে কিরকম হবে, ম্যান্ডেটরি হলে কিরকম হবে, কল অপশন ফুট অপশন হলে কি হবে, ওয়ারেন্টিস এর অ্যাকাউন্টিং কখন 15 অনুযায়ী হবে, কখন 37 অনুযায়ী হবে। তারপরে এটার এক্সাম্পল কখন, ফর এক্সাম্পল পদ্মা, মেঘনা, যমুনা ওরা কি করে, অয়েল বিক্রি করে, ওই অয়েল গুলো ওরা কার থেকে কিনে, ওরা কিনে ইস্টার্ন রিফাইনারি বিপিসি থেকে। এই যে রেভিনিউ, ওরা অয়েল কিনে অয়েল বিক্রি করে, কিন্তু ওরা প্রাইস ডিটারমাইন করতে পারে না, প্রাইস ডিটারমাইন করে বিপিসি, ওরা শুধুমাত্র একটা কমিশন পায়। তাহলে ওদের জন্য কি কমিশনটা রেভিনিউ হবে নাকি পুরো সেলস প্রাইসটা রেভিনিউ হবে? কখন কখন শুধু কমিশনটা রেভিনিউ হবে, কখন কখন পুরো সেলস প্রাইসটা রেভিনিউ হবে। এই কনসেপ্টটা জানার জন্য এই ক্রাইটেরিয়া কি কি আছে এটা আমরা এখানে কভার করব এইভাবে আর কি। তারপর আমরা অনেক সময় বাটার বা এফএক্স বিভিন্ন জায়গায় যখন আমরা শপিং করি, স্বপ্নতে, আগরাতে, তখন আমাদেরকে কিছু পয়েন্টস দেয়। এই পয়েন্টস গুলা যখন দেয় তখন ওই যে আগরা বা স্বপ্ন, ওই পয়েন্টস গুলার অ্যাকাউন্টিং এন্ট্রি কি দিবে এটা নিয়ে আমাদের এক্সাম্পল আছে, অঙ্ক আছে। তারপরে কনসাইনমেন্ট বা বিল বা হোল্ড অ্যারেঞ্জমেন্ট, এই কন্ট্রাক্টে যদি বিক্রি হয় তাহলে কি হবে, কন্ট্রাক্টে যদি কোনো মডিফিকেশন হয় তাহলে কি হবে। তারপর রেভিনিউর কন্ট্রাক্টে কি কি কস্ট ইনক্লুড হবে, কি কি কস্ট ইনক্লুড হবে না। তারপরে কি কি কন্ট্রাক্ট অ্যাসেট গুলো কিভাবে অ্যামোর্টাইজ হবে। তারপরে প্রেজেন্টেশন ডিসক্লোজার। এইভাবে আমরা পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা 100% কভার করার চেষ্টা করছি এভাবে, এবং ইয়ার কোশ্চেন এবং বিভিন্ন ইয়া থেকে কোশ্চেন গুলো নিয়ে। আমরা কি দেখছি? জি। এবার বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলেন, আমি স্টপ শেয়ারিং দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আমাদের একটা বেজে কতজন নেওয়া হতে পারে? আমরা 50 সর্বোচ্চ 50, বা যদি এর থেকে বেশি, মানে এটা বলা যাচ্ছে না, ইট ডিপেন্ডস। বাট অতিরিক্ত বেশি হয়ে গেলে তো আমি সবার কোশ্চেন গুলো কি করতে পারবো না, অ্যাটেন্ড করতে পারবো না, সবাইকে আমি ভালো সার্ভ করতে পারবো না। সেজন্য আমরা আশা করতেছি না যে 50-র উপরে উঠবো, আমরা ক্লোজ করে দিব। মানে টাকার জন্য যে আমরা একদম ওপেন রেখে দিব আনলিমিটেড এ পর্যন্ত, ব্যাপারটা সেটা না। কি বলছো বুঝছেন? জি ভাই, থ্যাংক ইউ। আমরা যারা আর্লি করবে তারা পাবে, নাহলে আদারওয়াইজ আমরা একটা সার্টেন পিরিয়ডে আমরা এটা ক্লোজ করে দিব। আমরা চিটাগংও কিন্তু আমরা ক্লোজ করে দিয়েছিলাম। একটা বিষয়, আমাদের কি কোনো মক এক্সাম বা ফিজিক্যাল কোনো এক্সামের ব্যবস্থা থাকবে? আসলে তো আমি যেহেতু একটু রিমোট চিটং এ স্টে করি, আবার অনেকে ঢাকা বা এটা তো, আর একটা এক্সামের জন্য তো একটা প্লেসেরও ব্যাপার, তাই না? আমরা যেটা করতে পারি, আপনারা যদি অনেস্ট হন, আমরা কোশ্চেন শেয়ার করে দিতে পারি। আপনারা একটা নির্দিষ্ট টাইমে কোশ্চেন গুলা সলভ করে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দিলে আমি এগুলা ইভ্যালুয়েশন করে আপনাদেরকে কি করতে পারি, ফিডব্যাক দিতে পারি। ওইরকম আমাদের প্ল্যান আছে এবং আমরা এটা করব, শুধু প্ল্যান না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই মনে করেন এটা এবিএস 50 জন ফিল আপ হয়ে গেল, তারপরে মনে করেন আরো লোক থাকলো, তাদের জন্য কি আবার নতুন করে কোনো বেশ শুরু করবেন কিনা? এই সেশনে করবো না, এটা পরের সেশনে, যদি করি এটা পরের সেশনে হবে। তাও পরের সেশনে আমি অ্যাপ এর উপর নেওয়ার ইচ্ছাটা কম, তখন হয়তো আমি এফএম এর উপর নিব, এর পরের সেশনে হয়তো আবার অ্যাপ এ নিব। ভাই আমার আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা তো জানি যে রিসেন্ট একটা আইএফআরএস আসছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে। সো ওটাও কি আপনি মানে হচ্ছে কি ডিসকাশনে ইনক্লুড করবেন কিনা? কারণ অনেক সময় কি অলরেডি আমরা চিটাং এ আরো কয়েক মাস আগে যেটা আলোচনা করছি সেখানে এটা কভার ছিল। ফর এক্সাম্পল আমি এখানে দেখাই, এই যে আচ্ছা, আপনাদেরকে তো আমি স্ক্রিন শেয়ার করি নাই, তাই না? জি ভাইয়া, এটা কি আমাদের জন্য এখন আচ্ছা যাও, আমি এখন শেয়ার করতেছি না, তবে এক কথা কভার করা হবে।
অলরাইট, ঠিক আছে। কভার করা হবে। আর মানে রিসেন্ট আমাদের কিন্তু ভাইয়া মানে লাস্ট ইয়ারতে ওই যে সাস্টেনেবিলিটি নিয়ে হ্যাঁ, এগুলো কোশ্চেন কভার করা আসছিল। হবে, কভার করা হবে। ঠিক আছে।